ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 12-এর ইতিহাসের 7th চ্যাপ্টারের কোল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর উপর প্রশ্নোত্তর করে আলোচনা করব। এই প্রশ্নোত্তর আলোচনার মধ্যে দিয়ে তোমরা এমসিকিউ অ্যান্সার করতে পারবে এবং এসএকিউ অ্যান্সারও করতে পারবে। তো আজকে আমি শুরু করি 7th চ্যাপ্টার ক্লাস 12-এর হিস্ট্রির উপরে। কোমেকনের পুরো নাম কি বা ফুল ফর্ম কি? কমিউনিস্ট ইকোনমিক ইউনিয়ন। এটা পূর্ব ইউরোপের দেশগুলির মাধ্যমে তৈরি হয়েছে। তোমরা জানো যে পূর্ব ইউরোপের দেশগুলিতে মার্শাল পরিকল্পনা সম্পর্কে কি ভূমিকা গ্রহণ করা হয়। মার্শাল পরিকল্পনাকে পূর্ব ইউরোপের দেশগুলি প্রত্যাখ্যান করে, পূর্ব ইউরোপের দেশগুলো গ্রহণ করেনি। কারণ হলো যে মার্শাল প্ল্যান বা মার্শাল পরিকল্পনা এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত। দ্বিতীয় মহাযুদ্ধে পশ্চিমের যেসব দেশ যুদ্ধে বিধ্বস্ত হয়েছে, অর্থনৈতিক দিক থেকে সংকটে পড়েছে, সেই সব দেশগুলিকেই মার্শাল প্ল্যানের মাধ্যমে অর্থনৈতিক সাহায্য দানের ব্যবস্থা গৃহীত হয়। সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত সামরিক জোট। সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যেসব সামরিক জোট গঠিত হয়েছে, ন্যাটো, সিয়াটো, সেন্টো, তার প্রতিবাদ হিসাবে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে ওয়ারশো চুক্তি হয়। এই ওয়ারশো চুক্তি কত সালে হয়? ওয়ারশো চুক্তি হয় 1955 সালে 14 মে। ওয়ারশো চুক্তির সংক্ষিপ্ত রূপ কি? WTO। WTOর ফুল ফর্ম কি? ওয়ারশো ট্রিটি অর্গানাইজেশন। ওয়ারশো চুক্তিতে সই করে বা ওয়ারশো চুক্তি জোটে কোন কোন দেশ রয়েছে? ওয়ারশো চুক্তি জোটে রয়েছে তোমার সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক স্টেট অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, আলবানিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, চীন প্রভৃতি দেশ ওয়ারশো চুক্তিতে স্বাক্ষর করে। ওয়ারশো চুক্তি প্রকৃতি উল্লেখ করো। ওয়ারশো চুক্তি হলো সামরিক শক্তি জোট, এটা অর্থনৈতিক চুক্তি জোট নয়। ওয়ারশো চুক্তিভুক্ত দেশগুলিকে প্রত্যেকটি দেশকেই সামরিক দিক থেকে সাহায্য করা হবে এই চুক্তির মাধ্যমে। ওয়ারশো চুক্তির শর্ত উল্লেখ করো। ওয়ারশো চুক্তির শর্ত হলো সেনাবাহিনীতে একটি সম্মিলিত কমান্ডো নেতৃত্ব থাকবে। এই সমস্ত ওয়ারশো চুক্তিভুক্ত দেশগুলির সেনা নিয়ে যে সেনাবাহিনী গঠিত হবে, সেই সেনাবাহিনীর নেতৃত্ব থাকবে তোমার সম্মিলিত কমান্ডোর নেতৃত্বে। নাম্বার 2 শর্ত, বাইরের শক্তির দ্বারা আক্রান্ত হলে ওয়ারশো চুক্তিভুক্ত রাষ্ট্রগুলি সবাইকে সাহায্য করবে, একে অপরকে সাহায্য করবে, অর্থাৎ পরস্পরকে সামরিক দিক থেকে অস্ত্র সেনা দিয়ে সাহায্য করবে ওয়ারশো চুক্তিভুক্ত প্রত্যেকটি সদস্য রাষ্ট্র। ওয়ারশো চুক্তির 3 নম্বর শর্ত কি? ওয়ারশো চুক্তির 3 নম্বর শর্ত হলো যে ওয়ারশো চুক্তিভুক্ত সদস্য রাষ্ট্রগুলি অন্য সামরিক জোটে যোগ দেবে না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাটো গঠিত হয়েছে, সিয়াটো গঠিত হয়েছে, সেন্টো গঠিত হয়েছে, এই সমস্ত সামরিক জোটে ওয়ারশো চুক্তিভুক্ত কোনো দেশ যোগ দেবে না। ঠান্ডা লড়াইয়ের প্রভাব বা ঠান্ডা লড়াইয়ের ফলাফল সম্পর্কে আমরা প্রথমেই 1 নম্বরে উল্লেখ করব। সামরিক জোট গঠিত হয়েছে ঠান্ডা লড়াইয়ের ফলে। নাম্বার 2, ঠান্ডা লড়াইয়ের ফলে অস্ত্র প্রতিযোগিতা। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক অস্ত্র বৃদ্ধি করেছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী রাষ্ট্রগুলিও অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সোভিয়েত জোট
প্রত্যেকটা দেশ সামরিক শক্তিকে গুরুত্ব দিয়েছে এবং সোভিয়েত ইউনিয়নও অস্ত্র নির্মাণ বৃদ্ধি করেছে। নাম্বার 3, ঠান্ডা যুদ্ধের ফলে আন্তর্জাতিক বিরোধ বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাই যে সামরিক মানে ঠান্ডা যুদ্ধের ফলে 1950 সালে কোরিয়া যুদ্ধ হয়েছে। আমরা দেখতে পাই 1956 থেকে 1972 সাল পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। ঠান্ডা যুদ্ধের ফলে আমরা দেখব সুয়েজ সংকট 1956 সালে দেখা দিয়েছে। বার্লিন সংকট কি? জার্মানির রাজধানী বার্লিনকে কেন্দ্র করে একদিকে সোভিয়েত রাশিয়া, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এই সমস্ত দেশের সঙ্গে যে বিরোধ উপস্থিত হয় একে বলা হয় বার্লিন সংকট। বার্লিন ইউরোপের কোন অবস্থানে অবস্থিত ছিল? বার্লিন ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত। 1945 সালে দ্বিতীয় মহাযুদ্ধের পর জার্মানির রাজধানী বার্লিনের পতন ঘটে। জার্মানির পতন ঘটে, অক্ষ শক্তি জোটের পতন ঘটে, জার্মানি, ইটালি, জাপানের পরাজয় ঘটে। জার্মানি 1945 সালে 17 মে মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। জার্মানি মিত্র শক্তির কাছে পরাজিত হলে জার্মানির ভূখণ্ডকে সোভিয়েত রাশিয়া, যুক্তরাজ্য, ইউকে, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এই 4টি দেশ 4 ভাগে ভাগ করে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন তাদের যে ভূখণ্ড জার্মানিতে, সেই ভূখণ্ডের চারিদিকে ঘেরা ছিল সোভিয়েত ভূখণ্ডের দ্বারা। সোভিয়েত রাশিয়ার যে ভূখণ্ড জার্মানিতে পেয়েছে সেই ভূখণ্ডের দ্বারা বেষ্টিত এবং ইংল্যান্ডে জার্মানিতে পাওয়া ভূখণ্ডকে দখল করতে গেলে, ভোগ করতে গেলে, ব্যবহার করতে গেলে, মার্কিন যুক্তরাষ্ট্রের জার্মানিতে পাওয়া ভূখণ্ডকে ব্যবহার করতে গেলে, ফ্রান্সের জার্মানিতে পাওয়া ভূখণ্ডকে ব্যবহার করতে গেলে সোভিয়েত ভূখণ্ডের উপর দিয়ে যেতে হবে। এক্ষেত্রে সোভিয়েত রাশিয়ার সঙ্গে মিত্র শক্তির অন্যান্য দেশ ফ্রান্স, ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ বাধে। জার্মানির রাজধানী বার্লিনকে কেন্দ্র করে যে বিরোধ ঘটে সেগুলো কারণটা কি? কারণ হলো যে রাশিয়া সমগ্র জার্মানিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়। আমরা জানি যে সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক রাষ্ট্র মার্ক্সবাদ, লেনিনবাদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে 1917 সালে নভেম্বর বিপ্লবের মাধ্যমে। তাই সে চায় পরাজিত জার্মানির সমস্ত ভূখণ্ডে সমাজতন্ত্র ব্যবস্থাকে কায়েম করতে। নাম্বার 2, রাশিয়া ক্ষতিপূরণ আশা করে। তার কারণ আমরা জানি যে 1939 সালে হিটলার জার্মানির রাষ্ট্রনায়ক, একনায়কতান্ত্রিক শাসক রাষ্ট্রনায়ক হিটলারের সঙ্গে সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রনায়ক স্ট্যালিনের অনাক্রমণ চুক্তি হয়েছিল। সেই অনাক্রমণ চুক্তিকে ভঙ্গ করে জার্মানির রাষ্ট্রনায়ক হিটলার সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করে এবং সোভিয়েত রাশিয়ার ক্ষতি হয়। এই ক্ষতিপূরণের দাবি সোভিয়েত রাশিয়া করে জার্মানির উপর, পরাজিত জার্মানির উপর। 3, রাশিয়া বার্লিনে এককভাবে আধিপত্য স্থাপন করতে চায়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স তারাও কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই সোভিয়েত রাশিয়ার এককভাবে জার্মানির উপরে একাধিপত্যকে মেনে নিতে রাজি ছিল না, যার ফলে বিরোধ দেখা দেয়। 4, বার্লিনে অবস্থিত ফ্রান্সের, ইংল্যান্ডের, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক যান রাশিয়া দাবি করে। যে সমস্ত সামরিক যান বার্লিনে রয়েছে
আমেরিকার সামরিক যান, ইংল্যান্ডের সামরিক যান, ফ্রান্সের সামরিক যান, এগুলো কিন্তু সোভিয়েত রাশিয়া দাবি করে, যার ফলে বিরোধের সৃষ্টি হয়। 5 নাম্বার, রাশিয়া দাবি করে জার্মানিতে মুদ্রা সংস্কার করবে, কিন্তু আমরা লক্ষ্য করি যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, এই 3টি দেশ বার্লিনকে ছাড়তে চায় না। মার্কিন যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ গ্রহণ করে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে, সোভিয়েত রাশিয়ার মনোভাবের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পদক্ষেপ গ্রহণ করে যে 1949 সালের 12ই মে 11 মাস ধরে আকাশপথে বার্লিনে মার্কিন যুক্তরাষ্ট্র জাহাজে করে খাদ্য, ঔষধ, তেল, কয়লা পাঠায়। মার্কিন যুক্তরাষ্ট্র বার্লিনে খাদ্য, তেল, পানীয় জল, কয়লা পাঠায়। এইটাকে বলা হয় বার্লিন এয়ারলিফট। বার্লিন এয়ারলিফট কাকে বলে? মার্কিন যুক্তরাষ্ট্র বার্লিনে যে খাবার, ঔষধ, কয়লা, পানীয় জল পাঠায় বিমানে করে, এটাকে বলা হয় বার্লিন এয়ারলিফট। 1949 সালে 12ই মে পূর্ব জার্মানিতে কোন দেশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়? পূর্ব জার্মানিতে সোভিয়েত রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয়। সোভিয়েত রাশিয়া পূর্ব জার্মানিতে সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করে। পশ্চিম অংশে, জার্মানির পশ্চিম অংশে কোন দেশের আধিপত্য প্রতিষ্ঠিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। বার্লিন প্রাচীর কত সালে গড়ে ওঠে? বার্লিন প্রাচীর 1961 সালে গড়ে ওঠে। বার্লিন প্রাচীর ভেঙে দেওয়া হয় দুই জার্মানি ঐক্যবদ্ধ হওয়ার পর। এটা কত সালে বার্লিন প্রাচীরকে ভেঙে দেওয়া হয়েছে? বার্লিন প্রাচীরকে ভেঙে দেওয়া হয়েছে 1989 সালে। পূর্ব জার্মানিতে কোন দেশের একচেটিয়া আধিপত্য ছিল? পূর্ব জার্মানিতে সোভিয়েত ইউনিয়নের একচেটিয়া আধিপত্য ছিল। অন্যদিকে পশ্চিম জার্মানিতে একচেটিয়া আধিপত্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। এইকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে বিরোধ বাধে। পূর্ব ইউরোপের সোভিয়েতকরণ, পূর্ব ইউরোপের সোভিয়েতীকরণ মানে কি? রুশীকরণ মানে কি? সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক দেশগুলির নেতৃত্ব প্রদান করে। দ্বিতীয় মহাযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করার জন্য, পুঁজিবাদকে উচ্ছেদ করার জন্য স্ট্যালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের সমস্ত দেশে তার আধিপত্য কায়েমে উদ্যোগ গ্রহণ করে। পূর্ব ইউরোপের কোন কোন দেশের উপর সোভিয়েত ইউনিয়ন তার একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চায়? পূর্ব ইউরোপের পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, যুগোস্লোভাকিয়া, আলবানিয়া, পূর্ব জার্মানি, এই সমস্ত দেশে সোভিয়েত ইউনিয়ন তার সাহায্যে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত করে এবং এই সব দেশের উপর সোভিয়েত ইউনিয়ন একচেটিয়া আধিপত্য বিস্তার করে এবং দ্বিতীয় মহাযুদ্ধের পর পশ্চিম ইউরোপের যুদ্ধে বিধ্বস্ত দেশগুলিকে সাহায্য দানে উদ্যোগ গ্রহণ করে। মধ্যপ্রাচ্যে তেলের উপর আধিপত্য বিস্তারের জন্য সোভিয়েত ইউনিয়ন আধিপত্য বিস্তার করে, যার ফলে সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা যুদ্ধের আবহাওয়া তৈরি হয়। ঠান্ডা যুদ্ধ হলো না যুদ্ধ না শান্তি, এক চরম উত্তেজনাময় পরিস্থিতি। সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক অবিশ্বাস, বিদ্বেষ মনোভাব গড়ে ওঠে। পোল্যান্ডের উপর সোভিয়েত ইউনিয়ন কিভাবে আধিপত্য বিস্তার করে? সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ডের উপর
আধিপত্য বিস্তার পরে পোল্যান্ডের কমিউনিস্ট আন্দোলনকে সমর্থন করে সেখানে সোভিয়েতপন্থী গভর্নমেন্ট 1946 সালে প্রতিষ্ঠিত করে। সোভিয়েত রাশিয়া কিভাবে রোমানিয়ার উপর আধিপত্য বিস্তার করে? সোভিয়েত ইউনিয়ন রোমানিয়ার ওয়ার্কার্স পার্টিকে সাহায্য করে। সোভিয়েত কমিউনিস্ট পার্টি স্ট্যালিনের নেতৃত্বে রোমানিয়াতে রোমানিয়ান ওয়ার্কার্স পার্টিকে সাহায্য করে সেখানে বিপ্লব ঘটিয়ে অকমিউনিস্টদের উচ্ছেদ করে 1946 সালে সেখানে সোভিয়েতের একচেটিয়া আধিপত্য বিস্তার করে এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করে পুঁজিবাদকে উচ্ছেদ করে। বুলগেরিয়া কিভাবে সোভিয়েত ইউনিয়ন তার আধিপত্য বিস্তার করে? বুলগেরিয়াতে সোভিয়েত ইউনিয়ন তার নেতৃত্বে তাবেদারি গভর্নমেন্ট তৈরি করে 1949 সালে। তাবেদারি গভর্নমেন্ট বা পুতুল সরকার বা পাপেট গভর্নমেন্ট কাকে বলে? তাবেদারি সরকার হলো যে এখানে বাইরের কোনো দেশ, শক্তিশালী দেশ অন্য দেশের মধ্যে গিয়ে সেখানে তার মনের মতো সরকার তৈরি করাই হলো তাবেদারি সরকার। আমরা লক্ষ্য করব যে 2003 সালে ইরাকের বিরুদ্ধে মার্কিন সেনা এবং ব্রিটিশ সেনা জাতিপুঞ্জের নেতৃত্বে যুদ্ধ করে সাদ্দাম হোসেনকে, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে এবং তাকে ইরাকে একটা তাবেদারি সরকার, মার্কিন তাবেদারি সরকার প্রতিষ্ঠিত করে তার মধ্য দিয়ে সাদ্দাম হোসেনের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে। এইভাবে একটা শক্তিশালী দেশ অন্য দেশের অভ্যন্তরে গিয়ে তার মনের মতো একটা সরকারকে প্রতিষ্ঠিত করে এবং বিদ্যমান সরকারকে উচ্ছেদ করে। এইটাকে বলা হচ্ছে তাবেদারি সরকার। আমরা এখানে দেখব যে রাশিয়া বুলগেরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে রাশিয়ার সেনার সাহায্যে তাবেদারি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করেছে। হাঙ্গেরিতে কিভাবে সোভিয়েত রাশিয়া সাহায্য করেছে এবং আধিপত্য বিস্তার করেছে? সোভিয়েত রাশিয়া দ্বিতীয় মহাযুদ্ধের পর 1949 সালে সোভিয়েত ইউনিয়ন হাঙ্গেরির অভ্যন্তরে হস্তক্ষেপ করেছে। 1949 সালে 20 আগস্ট হাঙ্গেরিতে রাশিয়ার ধাঁচের প্রজাতান্ত্রিক সরকার অর্থাৎ সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছে এবং অকমিউনিস্ট আন্দোলন, অকমিউনিস্ট শক্তিকে ধূলিসাৎ করে দিয়েছে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে হাঙ্গেরির সমাজতান্ত্রিক ধাঁচের সরকার। চেকোস্লোভাকিয়াতে কিভাবে সোভিয়েত রাশিয়া হস্তক্ষেপ করেছে? 1948 সালে সোভিয়েত রাশিয়ার স্ট্যালিনের সেনা গিয়ে অকমিউনিস্টদের দমন করে, কঠোর হাতে দমন করে এবং সেখানেও কমিউনিস্ট গভর্নমেন্ট অর্থাৎ সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে। যুগোস্লাভাকিয়াতে সোভিয়েত ইউনিয়ন কিভাবে আধিপত্য বিস্তার করেছে? 1944 সালে মার্শাল টিটোর নেতৃত্বে যুগোস্লাভাকিয়াতে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করেছে। তবে একটা কথা কি, সোভিয়েত ইউনিয়ন যুগোস্লাভাকিয়াতে আধিপত্য বিস্তার করলেও যুগোস্লাভাকিয়ার মার্শাল টিটো সমাজতান্ত্রিক শিবিরে যোগদান করলে পরবর্তীকালে সমাজতান্ত্রিক শিবির থেকে বেরিয়ে আসে, মার্কিন শিবিরে যোগ দেয় এবং অন্যদিকে তোমার জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে মার্শাল টিটো যোগদান করে। তাই যুগোস্লাভাকিয়া জোট নিরপেক্ষ রাষ্ট্রের একটা দৃষ্টান্ত হিসাবে উল্লেখযোগ্য। আলবেনিয়াতে সোভিয়েত ইউনিয়ন এবং তার সেনাবাহিনী স্ট্যালিনের নেতৃত্বে 1946 সালে সেখানেও অকমিউনিস্ট সরকার উচ্ছেদ করে আলবেনিয়াতে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করে। পূর্ব জার্মানিতে পরাজিত হলে জার্মানি 1945 সালে পূর্ব জার্মানি তথা পশ্চিম জার্মানিতে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিম জার্মানিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, উদারনৈতিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে পূর্ব জার্মানিতে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে তোমার সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এ প্রসঙ্গে আমরা কিছু কথা উল্লেখ করব যে
সমাজতন্ত্র আমরা দেখছি যে এই সময়ে পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, যুগোস্লাভাকিয়া, আলবানিয়া, পূর্ব জার্মানিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল ঠিকই, কিন্তু একটা কথা মার্ক্সবাদে বলা হয় যে বিপ্লবকে রপ্তানি করা যায় না। কোনো বিদেশি কমিউনিস্ট আন্দোলনকে যদি একটা বৃহৎ সমাজতান্ত্রিক রাষ্ট্র হেল্প করে সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করে, সেটাকে আমরা বলবো বিপ্লবের রপ্তানি করা হয়। তাই এক্ষেত্রে এটা প্রমাণ হয়ে গেছে যে সেই সময়ে বিপ্লবকে রপ্তানি করা হয়েছে। বিপ্লব করবার জন্য বিপ্লবী মাটি দরকার, বিপ্লব করবার জন্য বিপ্লবী পরিস্থিতি দরকার, আর সেই দেশে বিষয়গত চেতনা, বিপ্লবী চেতনা দরকার। সেই দেশের কমিউনিস্ট পার্টি বিপ্লব করবার জন্য গড়ে উঠবে এবং সেই দেশই কমিউনিস্ট পার্টির বিপ্লবের মধ্য দিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করবে। শুধু তাই নয়, সমাজতন্ত্র ধনতন্ত্রকে ওভারকাম করে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। সামন্তবাদ থেকে সরাসরি সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। সামন্ততন্ত্রের জায়গায় সেখানে ধনতান্ত্রিক উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। উদারনৈতিক গণতন্ত্রের কুফলগুলো মানুষ উপলব্ধি করবে এবং শোষণ অনাচার বুঝতে পারবে, তবেই সেখানে সমাজতান্ত্রিক বিপ্লব হবে। সেই অর্থে সোভিয়েত রাশিয়াতে যে সামন্ততান্ত্রিক অর্থ ব্যবস্থা ছিল, মাত্র কয়েক মাস ধনতান্ত্রিক সরকার, পুঁজিবাদী সরকার কেরেনস্কির নেতৃত্বে গঠিত হয়েছিল। তাই সেখানে পুঁজিবাদের বিকাশ ঘটেনি। সরাসরি বলা যায় যে সামন্ততন্ত্রের জায়গায় সমাজতন্ত্র কায়েম হয়েছিল। এটা আর্টিফিশিয়ালি লেনিন পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিপ্লবী চেতনা বৃদ্ধি না করেই সেখানকার পরিস্থিতি অনুযায়ী সমাজতন্ত্র কায়েম করেছে। তাই তো আমরা দেখলাম সোভিয়েত ইউনিয়ন 1991 সালে সমাজতন্ত্র ভেঙে গেছে। এটাও সমাজতন্ত্রের পতনের একটা কারণ। যাই হোক, এবার আমরা আলোচনা করব সুয়েজ খাল সংকট। সুয়েজ খাল কি? সুয়েজ খাল হলো এই একটা খাল, বাণিজ্য করবার একটা খাল। 1859 সালে সুয়েজ খাল খননের ব্যবস্থা করা হয়। সুয়েজ খালের মধ্য দিয়ে বাণিজ্য শুরু হয় কবে? সুয়েজ খাল কাটার পরে বাণিজ্য শুরু হয় 1869 সালে। সুয়েজ খালকে লিজ নেয় 99 বছরের লিজ নেওয়া হয়। লিজ নিয়েছে কোন কোম্পানি? ইউনিভার্সাল সুয়েজ ক্যানেল কোম্পানি। 99 বছরের জন্য তোমার লিজ নিয়েছিল। 1869 সালে যে সুয়েজ খালের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য চলতে থাকে এবং এখানে আন্তর্জাতিক একটা খালে পরিণত হয়। সুয়েজ খাল কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? সুয়েজ খাল প্রভাবিত হয়েছে মিশরের মধ্য দিয়ে, কিন্তু মিশরের মধ্য দিয়ে সুয়েজ খাল প্রবাহিত হলেও সুয়েজ খালের উপর মিশরের নিয়ন্ত্রণ ছিল না। সেই কারণে মিশরে যে ব্যবসা বাণিজ্য চলত তার থেকে খুব অল্প পরিমাণ অর্থ মিশর পেয়ে থাকত। সুয়েজ খাল খননের ক্ষেত্রে ঋণ সংক্রান্ত বিষয়ে আমরা লক্ষ্য করব। সুয়েজ খাল খননের সময় $1400 খাল কাটার জন্য ব্যয় করা হয়। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্ব ব্যাংক সুয়েজ খাল খননের জন্য $70 মিলিয়ন ঋণ দিতে রাজি হয়। 1 বছর আলোচনা হয় এই ঋণ দানের ব্যাপারে, কিন্তু 1 বছর আলোচনার পর বিশ্ব ব্যাংক 1956 সালে সুয়েজ খালের বিষয়ে যে অর্থ $70 মিলিয়ন দেওয়ার কথা ছিল, সেই ঋণের প্রস্তাব বিশ্ব ব্যাংক বাতিল করে দেয়। সুয়েজ খাল জাতীয়করণ কি? সুয়েজ খাল মিশরের মধ্য দিয়ে গেলেও এটা একটা আন্তর্জাতিক খাল হিসাবে গণ্য হয়েছে। একে একটা কোম্পানি 99 বছরের জন্য এখানে বিষয়ে 99 বছরের জন্য নিয়েছে এবং এখানে থেকে যে আয় হতো সেই কোম্পানি রোজগার করত। এখানে ব্রিটেনের লাভ ছিল এবং ফ্রান্সের লাভ ছিল, এখানে আমেরিকার কোনো লাভ ছিল না। তাই মিশরের নাসের যখন ক্ষমতায় এসেছেন, নাসের ক্ষমতায় এসে তিনি ঘোষণা করলেন যে সুয়েজ খাল মিশরের মধ্য দিয়ে যেহেতু গিয়েছে, এই খালের উপর অধিকার একমাত্র মিশরেরই আছে, তাই আমি এই খালকে
জাতীয়করণ করছি। এই খাল হচ্ছে মিশরের খাল। সুতরাং এই খালের উপর যে ব্যবসা বাণিজ্য চলছে, যেখানে ব্রিটেন আধিপত্য বিস্তার করেছে, ফ্রান্স আধিপত্য বিস্তার করেছে, ইসরায়েল আধিপত্য বিস্তার করেছে, তা আমি মানতে পারি না। তাই আমি এই খালকে জাতীয়করণ করছি। 1956 সালে মিশরের রাষ্ট্রনায়ক নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করেছেন। জাতীয়করণের ফলে ব্রিটেনের কী ধরনের ভূমিকা তৈরি হয়? সুয়েজ খালকে যখন মিশরের রাষ্ট্রনায়ক নাসের জাতীয়করণ করলেন, ন্যাশনালাইজেশন করলেন, তখন এতে ক্ষুব্ধ হয় ব্রিটেন, ইউকে যুক্তরাজ্য, এতে ক্ষুব্ধ হয় ফ্রান্স, এতে ক্ষুব্ধ হয় ইসরায়েল। সুয়েজ খাল সংকটে মিশর সুয়েজ খাল সংকটকে জাতীয়করণ করলে মিশরকে সাপোর্ট করে কোন কোন দেশ? সুয়েজ খাল জাতীয়করণ করলে নাসেরকে সাপোর্ট করেন রাশিয়া নিকিতা ক্রুশ্চেভ সাপোর্ট করেন, ভারত সাপোর্ট করে এবং শ্রীলঙ্কা সাপোর্ট করে, ইন্দোনেশিয়া সাপোর্ট করে সুয়েজ খাল জাতীয়করণকে। মিশরকে আক্রমণ করে কোন কোন দেশ? সুয়েজ খালকে কেন্দ্র করে 1956 সালে সুয়েজ খাল মিশর জাতীয়করণ করলে ইসরায়েল, ফ্রান্স এবং ইংল্যান্ড একজোটে আক্রমণ করে। ইসরায়েল, ফ্রান্স, ব্রিটেন সুয়েজ খালকে কেন্দ্র করে আক্রমণ করলে এটা জাতিপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলে তোলা হয়। জাতিপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলে জাতিপুঞ্জে এই অভিযোগ ইউএনওত 3 পক্ষই তুলে ধরে। ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল 3টি দেশই কিন্তু তুলে ধরে। কিন্তু এখানে আমরা দেখব দুঃখের বিষয় যে ফ্রান্স এবং ইংল্যান্ড তোমার যুদ্ধ বিরোধী প্রস্তাব করা হলে জাতিপুঞ্জের সিকিউরিটি কাউন্সিল যুদ্ধ বিরোধী প্রস্তাব নেয়। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন মিশরকে সাপোর্ট করলে কিন্তু সাপোর্ট করেনি ব্রিটেন এবং ফ্রান্স। তারা ভিটো দিয়েছে এই 1956 সালের মিশরকে কেন্দ্র করে, মিশরকে যে আক্রমণ করেছে সুয়েজ খালকে কেন্দ্র করে ফ্রান্স আক্রমণ করেছে, ব্রিটেন, ইসরায়েল যৌথভাবে 3 মিলিত শক্তি আক্রমণ করলে সেক্ষেত্রে যুদ্ধবিরতির ক্ষেত্রে ফ্রান্স এবং ব্রিটেন তোমার ভিটো প্রয়োগ করেছে। মিশর সিরিয়া ঐক্যবদ্ধ হয়েছে কত সালে? 1958 সালে মিশর সিরিয়া ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ হয়ে কোন সংস্থা তৈরি হয়েছে? সংযুক্ত আরব প্রজাতন্ত্র তৈরি হয়েছে। এতে কি হয়েছে? নাসেরের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এবার আমরা উল্লেখ করব সুয়েজ খাল সংকটে ভারতের ভূমিকা কি। সুয়েজ খাল সংকটের যে ভারতের ভূমিকা আছে তা আমরা 1-2 করে উল্লেখ করব। 1 নম্বর, সুয়েজ খাল উন্মুক্ত করবার চেষ্টা করা হয়েছে। সুয়েজ খাল সমস্যার সমাধান করবার চেষ্টা করেছে ভারত। নাম্বার 2, সুয়েজ খালে মিশরের সার্বভৌমত্বকে ভারত সমর্থন করেছে যে মিশর ঠিক কাজই করেছে, সুয়েজ খাল হলো মিশরের খাল। 3 নম্বর, ভারত এই যে সুয়েজ খাল সংকটকে কেন্দ্র করে একদিকে ইসরায়েল, ফ্রান্স, ব্রিটেন, অন্যদিকে মিশর, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই 2 পরস্পর বিরোধী শক্তিতে বিভক্ত হয়ে গিয়েছে। সুয়েজ খাল সংকটকে কেন্দ্র করে এই সমস্যা সমাধানের জন্য ভারত মধ্যস্থতার ভূমিকা পালন করেছে, যোগসূত্রের ভূমিকা পালন করেছে। 4 নম্বর, মিশরের উপর মিশরকে যে আক্রমণ করেছে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল, এই আক্রমণের তীব্র নিন্দা করেছে ভারত সুয়েজ খাল সংকটের ব্যাপারে। 5 নম্বর, ভারত যুদ্ধ বিরতি চেয়েছে সুয়েজ খাল সংকটে।
ভারত চেয়েছে যে সুয়েজ খাল অঞ্চলে যে ব্রিটেনের সেনা, ইসরায়েলের সেনা এবং ফ্রান্সের সেনা, সেই সেনা প্রত্যাহার করতে হবে। 6 নাম্বার, ইউনোর নেতৃত্বে একটি শান্তিরক্ষা বাহিনী গঠিত হয়। এই শান্তিরক্ষা বাহিনী গঠনের ক্ষেত্রে ভারতের সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এবার আমরা উল্লেখ করব কিউবা সংকট। কিউবা কৃষি পণ্য হলো চিনি উৎপাদন। কিউবা হলো চিনি উৎপাদনকারী দেশ। কিউবা দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপনিবেশ হচ্ছে কিউবা। বাতিস্তা ক্ষমতা দখল করেন কত সালে? 1962 সালে ফেলজেনিকো বাতিস্তা ক্ষমতা দখল করে। ফেলজেনিকো বাতিস্তা কত সালে নির্বাচিত প্রেসিডেন্ট হন? 1954 সালে তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। ফিদেল কাস্ত্রো কবে কিভাবে ক্ষমতায় এসেছেন? 1959 সালে ফিদেল কাস্ত্রো রেভলিউশনের মাধ্যমে ক্ষমতায় আসীন হয়েছেন। ফিদেল কাস্ত্রো কিউবায় ক্ষমতায় এসে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে, কৃষি, শিল্প, বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি আনবার পরিকল্পনা গ্রহণ করেন এবং তিনি অনেকটাই সফল হয়েছেন। কিউবার অর্থনীতিকে জাতীয়করণ করেছেন, অর্থাৎ রাষ্ট্রীয়করণ করেছেন। ফিদেল কাস্ত্রোর এই যে ভূমিকা সমাজতান্ত্রিক ব্যবস্থার দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে, এতে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষোভ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার ভূমিকাকে পছন্দ করেনি, ফিদেল কাস্ত্রোকে সমর্থন করেনি। অন্যদিকে রাশিয়া, সোভিয়েত রাশিয়া তখন এই কিউবাকে কেন্দ্র করে উভয় শিবিরের মধ্যে উভয় সুপার পাওয়ার স্টেটের মধ্যে, একদিকে রাশিয়া, সোভিয়েত রাশিয়া, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ তুঙ্গে ওঠে। কিউবাকে সমর্থন করে রাশিয়া, হাইতি, নিকারাগুয়া, ভেনেজুয়েলা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে কিউবার উপর হস্তক্ষেপ করেন, কাস্ত্রোকে সমর্থন করেন অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে সোভিয়েত রাশিয়া। 1960 সালে আমরা দেখতে পাই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করেছে, সেনা মোতায়েন করেছে। 1962 সালে কোন দেশ কিউবাতে ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে? 1962 সালে সোভিয়েত রাশিয়া কিউবার মাটিতে ঘাঁটি স্থাপন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানা থেকে 150 কিমি দূরে কিউবাতে সোভিয়েত রাশিয়া ঘাঁটি স্থাপন করলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা টেনশন শুরু হয়, একটা চাপা ক্ষোভ প্রকাশের পরিস্থিতি তৈরি হয়। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিরাট প্রতিযোগিতা চলছে। আমরা দেখেছি কোরিয়া সংকটকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে টেনশন হয়েছে। শুধু সুয়েজ খাল সংকটের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, সোভিয়েত রাশিয়ার মধ্যে এক পক্ষ অবলম্বন দেখতে পেয়েছি। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কিউবাতে সোভিয়েত রাশিয়া ঘাঁটি স্থাপন করলে ব্যাপক প্রতিক্রিয়া, ব্যাপক ক্ষোভ দেখা দেয়। সোভিয়েত রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র এবং সেনা মোতায়েন করলে কিউবা দ্বীপকে মার্কিন যুক্তরাষ্ট্র ঘিরে ফেলে, সেনাবাহিনী মোতায়েন করে, নৌবাহিনী মোতায়েন করে এবং উভয় দেশের মধ্যে কিউবায় ক্ষেপণাস্ত্র প্রতিষ্ঠাকে কেন্দ্র করে
যুদ্ধ বাঁধো অবস্থা, 15 দিন যুদ্ধ পরিস্থিতি ছিল। বিশ্ববাসী মনে করেছিল যে এই বোধহয় তৃতীয় মহাযুদ্ধ শুরু হয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কেনেডি এবং সোভিয়েত রাশিয়ার ক্রুশ্চেভ, নিকিতা ক্রুশ্চেভ উভয়ের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। রাশিয়া সেনাবাহিনীকে সুসংগঠিত করে, রাশিয়ার যুদ্ধের জন্য প্রস্তুত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। কিউবাকে কেন্দ্র করে রাশিয়ার সেনাবাহিনীতে ছুটি বাতিল করা হয়। পারমাণবিক যুদ্ধের বা আণবিক যুদ্ধের মুখোমুখি হয় সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে ইউএনও চুপ করে বসে থাকেনি, ইউএনও উদ্যোগ গ্রহণ করেছে। কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া, এই তিন পক্ষই, অর্থাৎ কিউবার রাষ্ট্রনায়ক ফিদেল কাস্ত্রো, কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, অন্যদিকে সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ, তিনজনেই ইউএনওতে মহাসচিব উথান্টের কাছে এই সমস্যার কথা তুলে ধরেন। যুদ্ধ প্রায় বেঁধে যাবে, যুদ্ধ থার্ড ওয়ার অর্থাৎ তৃতীয় মহাযুদ্ধ শুরু হয়ে যাবে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই জায়গায় কেনেডি এবং ক্রুশ্চেভের শুভবুদ্ধির আবির্ভাব ঘটে, শুভবুদ্ধি হয়। উভয় দেশ আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ না করার প্রতিশ্রুতি দিলে সোভিয়েত রাশিয়া তোমার নৌবাহিনী তুলে নেওয়ার এবং কিউবা থেকে সেনা অপসারণের কথা বলে। শেষ পর্যন্ত 1962 সালে সময় কিউবার সংকট দূর হয়, বিশ্ব যুদ্ধের আবহাওয়া থেকে মুক্ত হয়। যে চরম কোল্ড ওয়ারের একটা চরম পর্যায়ে দেখা দিয়েছিল, কিউবা সংকটকে কেন্দ্র করে তার হাত থেকে বিশ্ববাসী মুক্তি পেল। কিউবা সংকটের গুরুত্ব আমরা কি দেখব? কিউবা সংকটের একাধিক গুরুত্ব আছে। এক নাম্বার হচ্ছে, যুদ্ধের হাত থেকে কিউবা সংকট যখন সমাধান হয়েছে, দূর হয়েছে, তখন পৃথিবী যুদ্ধের হাত থেকে রক্ষা পেয়েছে। নাম্বার 2, নিকিতা ক্রুশ্চেভের পজিটিভ রোল ছিল। তার কারণ আমরা দেখেছি 1956 সালে নিকিতা ক্রুশ্চেভ যখন সোভিয়েত রাশিয়ায় ক্ষমতা এসেছেন, তখন তিনি ডিস্টালিনাইজেশন ঘোষণা করেছেন। স্টালিন বাদে নিপাত লেনিন বাদে নিপাত স্লোগান দিয়েছিলেন এবং বলেছিলেন স্টালিন পররাষ্ট্র ক্ষেত্রে যে ভূমিকা নিয়েছে, যে আগ্রাসী নীতি গ্রহণ করেছে, গণতান্ত্রিক শিবিরের সঙ্গে অযথা যুদ্ধের আবহাওয়া তৈরি করেছে, সেটাকে মেনে নেওয়া যায় না। তাই এখন থেকে 1956 সালে থেকে সোভিয়েত রাশিয়া পুঁজিবাদী শিবিরের সঙ্গে দ্বন্দ্বে না গিয়ে পিসফুল কোএক্সিস্টেন্স পলিসির মধ্য দিয়ে, আলাপ আলোচনার মধ্য দিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া করবে। তাই আমরা দেখেছি যে সোভিয়েত রাশিয়া এই কিউবা সংকটের ক্ষেত্রে, যদি এক্ষেত্রে স্ট্যালিন থাকতো তাহলে কিন্তু রেহাই ছিল না, এই সংকটের সমাধান হতো। যাই 3 নাম্বার হচ্ছে যে অস্ত্র হ্রাস। উভয় শিবিরের মধ্যে যে অস্ত্র প্রতিযোগিতা আমরা দেখেছি, 1945 সালে পরমাণু বোমা তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার পাল্টা হিসেবে 1949 সালে সোভিয়েত রাশিয়া পরমাণু বোমা তৈরি করেছে। আমরা দেখেছি যে 1952 সালে হাইড্রোজেন বোমা মার্কিন যুক্তরাষ্ট্র আবিষ্কার করেছে। তার পরের বছর পাল্টা হিসেবে সোভিয়েত রাশিয়া হাইড্রোজেন বোমা আবিষ্কার করেছে। আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক জোট গঠন করেছে, ন্যাটো তৈরি করেছে, সেন্টো তৈরি করেছে, তোমার সিয়াটো তৈরি করেছে সামরিক জোট। অন্যদিকে আমরা তার পাল্টা হিসাবে দেখেছি যে
ওয়ারশো চুক্তি করেছে সোভিয়েত রাশিয়া সমাজতান্ত্রিক দেশগুলোকে নিয়ে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে কিউবা সংকটের সমাধানের মধ্য দিয়ে আজকে অস্ত্র যে হ্রাস, এবং আমরা লক্ষ্য করেছি কিউবা সংকটের পরে 1963 সালে সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রনায়ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনায়ক শীর্ষ বৈঠকে তারা উপস্থিত হয়েছেন এবং নিরস্ত্রীকরণের ব্যাপারে তারা সই করেছেন দুই দেশের মধ্যে। আমরা লক্ষ্য করেছি 1945 সাল থেকে 1963 আগে পর্যন্ত দুই রাষ্ট্রনায়ক মুখোমুখি হয়নি, সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রনায়ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনায়ক। 4 নম্বর, রাশিয়া চীনের মধ্যে তিক্ততা শুরু হয়। আমরা জানি যে 1949 সালে 1949 সালে মাও জেদুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট পার্টির লিডার সেখানে নয়া গণতান্ত্রিক বিপ্লব হয় পুঁজিবাদী শক্তির সঙ্গে এবং সামন্তবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়ে পরে জনগণতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে মাও জেদুংয়ের নেতৃত্বে সেখানে সমাজতন্ত্র কায়েম হয়েছিল। সুতরাং সোভিয়েতের ভূমিকা ছিল নয়া গণতান্ত্রিক বিপ্লবে, জনগণতান্ত্রিক বিপ্লবে চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে। কিন্তু সেই সোভিয়েত ইউনিয়ন এবং চীনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কিন্তু 1956 সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চীনের সম্পর্ক তিক্ত হয়ে যায়। সোভিয়েত ইউনিয়ন যে ভূমিকা নিয়েছিল 1956 সালে, যে নীতি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ফরেন পলিসির ক্ষেত্রে ঘোষণা করেছিল, চীন তাকে সাপোর্ট করেনি। চীনের বক্তব্য ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে কাগুজে বাঘ, তাকে এই সময় সোভিয়েত রাশিয়া আক্রমণ করে ধূলিসাৎ করে দিক। এই যে আদর্শগত এবং মার্ক্সবাদ লেনিনবাদ থেকে সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রনায়ক ক্রুশচেভ আদর্শচ্যুত হয়েছে, বিচ্যুত হয়েছে, তাই কিন্তু সোভিয়েত রাশিয়াকে বা চীন সমর্থন করেনি। আর এক্ষেত্রে আমরা দেখব কিউবা সংকটের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আবার মাথা নত করল সোভিয়েত ইউনিয়ন, তাই সোভিয়েত ইউনিয়নকে চীন কিন্তু সমর্থন করেনি। তাই সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমরা 1956 সাল থেকে 1962 সাল পর্যন্ত যে তিক্ততা ছিল সেই তিক্ততা আরও বৃদ্ধি পেল। 5 নম্বর, কিউবাতে সোশ্যালিজম প্রতিষ্ঠিত হয়েছে। শেষমেশ কিন্তু সমাজতন্ত্রের জয় হয়েছে পুঁজিবাদের জায়গায় সমাজতন্ত্রে। এবং আমরা লক্ষ্য করব যে কিউবাকে মার্কিন যুক্তরাষ্ট্র একাধিকবার চেষ্টা করেছে। কিউবার রাষ্ট্রনায়কের 262 বার হত্যা করবার পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে। যখন চে গুয়েভারা বলোভিয়া জঙ্গলে বিপ্লবী আন্দোলন সংগঠিত করছে, মার্কিন সেনার সঙ্গে যুদ্ধ করছে বলোভিয়া জঙ্গলে, সেখানে চে গুয়েভারাকে মার্কিন সেনা আঘাত করেছে এবং তার হাত দুটো কেটে একটা জারে করে মেডিসিন দিয়ে কিউবার রাষ্ট্রনায়ক ফিদেল কাস্ত্রোর কাছে পাঠিয়ে দিয়েছে। তাই ফিদেল কাস্ত্রো কিন্তু আমেরিকার জাতশত্রু। ফিদেল কাস্ত্রো হচ্ছে আমেরিকার জাতশত্রু। ফিদেল কাস্ত্রোকে ক্ষমতাচ্যুত করবার চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র করেছে। আর মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিশ্বের 3টি নেতা কথা বলতো। এক হচ্ছে যে ফিদেল কাস্ত্রো কথা বলতো, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি তোমার মিস্টার সাভেজ কথা বলতেন, আর কথা বলতেন কে? ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। এই 3টি মানুষ কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ, নগ্ন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতেন, কোনো ব্যালেন্স রেখে এরা কথা বলতেন না। তাই এই 3 জন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু ছিল। ইরাকের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের অজুহাত এক্সকিউজ দেখিয়ে অন্যায়ভাবে এক্সকিউজ দেখিয়ে এবং জাতিপুঞ্জকে দুবার ব্যবহার করেছে। 1990-91 সালে কুয়েতকে কেন্দ্র করে যে খারাপ যুদ্ধ এগেনস্টে, সাদ্দামের এগেনস্টে আমেরিকা যুক্তরাষ্ট্র যুদ্ধ করেছে, এখানেও একটা অন্যায় যুদ্ধ। এখানে চীন, রাশিয়া কেউ কিন্তু তোমার আমেরিকার বিরুদ্ধে ভিটো দিতে পারেনি। আমরা লক্ষ্য করলাম 2003 সালের ক্ষেত্র, 2003 সালের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি বিশ্ব রাজনীতি একটা বহুকেন্দ্রিক রাজনীতিতে পরিণত হয়েছে। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইরাককে আক্রমণ করার জন্য যে ইরাক রাসায়নিক বোমা তৈরি করেছে, ইরাক মানবাধিকার লঙ্ঘন করেছে, দুজলিতে হত্যা করেছে, একদিনে 250 লোককে হত্যা করেছে। অতএব
মানবাধিকার লঙ্ঘন করেছে সাদ্দামকে তাইদ করতে হবে, তাকে জব্দ করতে হবে, ইরাককে আক্রমণ করতে হবে। সেখানে ফ্রান্স সেনা দেয়নি, ইটালি সেনা দেয়নি, জার্মানি সেনা দেয়নি, জাতিপুঞ্জের বাহিনীতে সেনা দিয়েছে শুধু ব্রিটেন। যাই হোক, আমরা দেখব যে আজকে বিশ্বে যে রাশিয়া, সোভিয়েত রাশিয়া পঙ্গু হয়ে গিয়েছিল 1971 সালে, 1991 সালে, সেই জায়গায় আবারও কিন্তু তার আধিপত্য, রাশিয়ার আধিপত্য ফিরে আসছে। এই বলে আজকের ভিডিও আমি শেষ করছি।